পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু। ঘটনার পরপরই দেশ জুড়ে শুরু হয়েছে প্রবল আলোচনা আর সমালোচনা। আড়াআড়ি ভাগ হয়েছে মানুষ। একদিকে সময়ের দাবি মেনে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে থাকা জম্মু এবং কাশ্মীরের পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়ে পাল্টা প্রশ্ন উঠেছে। আর সেই যাবতীয় রাজনৈতিক তরজার মধ্যে মাথাচাড়া দিয়েছে ধর্মীয় বিতর্ক। এমনই স্পর্শকাতর পরিস্থিতিতে বিতর্ক উস্কে দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে ফের ভাসিয়ে তোলা হয়েছে ২০১৯-এর সেই পুলওয়ামা কাণ্ড, ২০১৬-এ পাঞ্জাবের পাঠানকোট এয়ারবেসে জঙ্গি হানা। লোকসভা নির্বাচনের ঠিক আগে কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে ঢুকে পড়েছিল বিস্ফোরক ভর্তি গাড়ি। প্রবল বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ৪১ জন তরতাজা সৈনিকের শরীর। ঘটনার পরপরই পাল্টা আঘাত হিসেবে পাক ভূখণ্ডে এয়ার স্ট্রাইকও করেছিল ভারতের বায়ুসেনা। আর এই যাবতীয় সামরিক পদক্ষেপকে কাজে লাগিয়ে দেশপ্রেমের হাওয়া তুলে নির্বাচনে বিপুল জয়লাভ করেছিল বিজেপি। কাকতালীয়ভাবে এবারও এমন একটা সময়ে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল, যখন আর কিছুদিনের মধ্যেই বিহার বিধানসভায় ভোট। এই পরিস্থিতিতে দেশ জুড়ে তৈরি হওয়া নানা বিরোধী প্রশ্নের ধার ভোঁতা করে দিতে কার্যত রাজধর্ম পালনের ইঙ্গিত দিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে আসরে নামল নয়াদিল্লির সাউথ ব্লকের বিদেশ মন্ত্রক। বিশ্বের প্রথম সারির দেশের নেতৃবর্গকে ডেকে পেহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তানের হাত দিয়ে যাবতীয় তথ্য তুলে দেওয়ার পাশাপাশি সংসদের অ্যানেক্সি ভবনে সর্বদল বৈঠক ডাকা হলো। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে না থেকে বিহারের এক ভোটমুখী জনসভায় চলে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠল, তবে কি সাধারণ নিরীহ ভারতবাসীর প্রাণের থেকে ভোটের অঙ্কটাই বিজেপির কাছে বড় হয়ে উঠল? मैं आपको पीएम आवास योजना का उदाहरण दूंगा। इस योजना का लक्ष्य है देश में कोई भी गरीब परिवार बेघर ना हो, सबके सिर पर पक्की छत हो। अभी जब इन माताओं बहनों को मैं घर की चाबी दे रहा था, उनके चेहरे पर जो संतोष नजर आ रहा था, उनमें जो नया आत्मविश्वास दिख रहा था, वो वाकई इन गरीबों के लिए काम करने की प्रेरणा का कारण बन जाता है। হ্যাঁ, এরপরে পাকিস্তানের বিরুদ্ধে একযোগে প্রশাসনিক আর সামরিক পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার। কিন্তু এত কিছুর পরেও পেহেলগাঁওকে হাতিয়ার করে বিজেপি ও সংঘ পরিবারের বিরুদ্ধে ভোট কেন্দ্রিক উগ্র জাতীয়তাবাদ আর আগ্রাসী হিন্দুত্বকে বৈধ করে তোলার চেষ্টার অভিযোগ থামানো যাচ্ছে না। যদিও সেই অভিযোগের মোকাবিলায় কিছুটা নরম মনোভাব নিয়ে বিরোধীদের আক্রমণ ভোতা করার কাজে আরও একটা বিকল্প কৌশলও ইতিমধ্যে দেখা গিয়েছে। সংসদের অ্যানেক্সি ভবনের সর্বদলীয় বৈঠকে স্বয়ং নরেন্দ্র মোদী উপস্থিত না থাকলেও হাজির ছিলেন তার ডেপুটি তথা পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং উপস্থিত অন্য দলের নেতাদের সমাবেত প্রশ্নের মুখে তিনি স্বরাষ্ট্র দফতরের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বলেও জানা গিয়েছে। একই সঙ্গে সেই গুরুত্বপূর্ণ বৈঠক পরিচালনার জন্য এগিয়ে দেওয়া হয়েছিল পুরনোপন্থী স্বচ্ছ ভাবমূর্তির সঙ্গ নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। বিজেপির অন্দরে বাজপেয়ীপন্থী বলে পরিচিত রাজনাথ সিং এর গ্রহণযোগ্যতা প্রায় সর্বজলের কাছেই প্রশ্নাতীত। আর এখানেই তৈরি হয়েছে আসল প্রশ্ন, নোটবন্দি থেকে জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ। গত কয়েক বছরে একের পর এক সিদ্ধান্তের জেরে বারবার একাধিক ব্যর্থতার অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী অমিত শাহদের বিরুদ্ধে, এবং সংঘকে কার্যত পাত্তা না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় আরএসএস এর মধ্যেও মোদী শাহদের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে গত বেশ কয়েক বছর ধরে। ফলে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার দাবি বসন্তের সবুজ ভূস্বর্গে মুখ থুবড়ে পড়ার পর এখন
মুখ বাঁচাতে কি সংঘের শরণ নিতে বাধ্য হলেন বিজেপি হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী? উত্তর দেবে ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।